গেটেড কমিউনিটিতে নতুন বাড়িতে মডার্ন ড্রেস পরে অনামিকা যখন রান্না করছিল, ঠিক সেই সময় তার বাচ্চারা হরিশ আর ভাবনা হাতে ব্যাট বল নিয়ে তার কাছে আসে। ঠিক সেই সময় সিঙ্কের কল থেকে জল বইতে দেখে হরিশ তাড়াতাড়ি করে গিয়ে কলটা বন্ধ করে। মা, সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে কলটাকে ভালো করে বন্ধ করতে হয়। কি হয়েছে হরিশ? কত জল নষ্ট হয়ে গেল মা। একই বাইরে এত গরম, গ্রীষ্মকালে যদি জলের সমস্যা হয় তাহলে তুমি কি করবে বলো দেখি। দেখো হরিশ, আমরা গেটেড কমিউনিটিতে থাকি। এখানে না বিদ্যুতের সমস্যা হয় না জলের সমস্যা হয়, বুঝেছো? তাই তোমার ওভার রিঅ্যাক্ট করার কোনো প্রয়োজন নেই। মা, দাদা যা বলেছে কিছু ভুল বলেনি। আমার স্কুলের টিচারও বলেছে যে জল নষ্ট করতে নেই, জানো মা? এখন তোমরা দুজনে জল নষ্ট না করার জন্য যে ক্লাস নিচ্ছ সেটা বন্ধ করো আর এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও। এটা আমার সাম্রাজ্য। তাতে কি হয়েছে মা? মা যেখানে সেখানে আমাদেরও অধিকার। আগে তোমরা দুজনে এখান থেকে বেরিয়ে গিয়ে সোজা ডাইনিং টেবিলে বসো। আগে যাও, গিয়ে সোজা গিয়ে ডাইনিং টেবিলে বসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, ওখানে গিয়েও কিন্তু দুষ্টুমি করবে না, চুপচাপ বসবে। এভাবে বলাতে হরিশ আর ভাবনা হাতে ব্যাট বল নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসে। ডাইনিং টেবিলের চেয়ারে গিয়ে তারা বসে পড়ে। ততক্ষণে অনামিকা গরম গরম হট বক্স নিয়ে সেখানে আসে। তারপর সে বাচ্চাদেরকে গরম গরম জলখাবার বেড়ে দেয়। রাম, জলখাবার রেডি আছে, তুমিও চলে এসো। অনামিকা এভাবে জোরে ডাক দেয়। ওদিকে বেডরুমে টেবিলের ওপরে ল্যাপটপ রেখে রমেশ কাজ করছিল। অনামিকার ডাক শুনে, ওকে আনু, আসছি, একথা বলে সে মুখ বেঁকিয়ে মনে মনে বলতে লাগে, অনু যখন ডেকেছে যেতেই হবে, না গেলে আমি আর বাঁচব না। একথা ভেবে রমেশ সোজা এসে ডাইনিং টেবিলের কাছে বসে পড়ে। অনামিকা এসে রমেশকে জলখাবার বেড়ে দেয়। তারপর সকলে একসাথে বসে আনন্দে জলখাবার খেতে লাগে। ঠিক সেই সময় হঠাৎ করে কলিং বেল বেজে ওঠার শব্দ শুনতে পায়। এখন আবার কে এলো? একদম খাবার খেতে যাচ্ছি সে সময় বেল বাজলো। নিশ্চয়ই ওই কাঁচরাওয়ালা এসছে। আর এখন কে আসতে পারে? আচ্ছা বেশ, আমি গিয়ে দেখে আসছি, তুমি খাবার খাও। তার দরকার নেই রাম, তুমি বসে খাবার খাও, আমি দেখে আসছি, বসো তুমি। এভাবে অনামিকা বলে। রমেশ তার কথা মতো সেখানে বসে জলখাবার খেতে লাগে। অনামিকা যতক্ষণে দরজা খুলতে যাচ্ছিলই 2-3 বার আরো কলিং বেল বেজে যায়। ফলে অনামিকার ভীষণ রাগ হয়। তুমি আজ আমার হাতে আর বাঁচবে না। হাতে একটা চাকু নিয়ে অনামিকা বলে। তা দেখে রমেশ ভয় পেয়ে যায়। অনু, শান্ত হয়ে যাও, আমি গিয়ে দেখছি, তুমি বসে খাও। এরকমটা বলে সে দরজার কাছে আসে দেখার জন্য। দরজার বাইরে ছেঁড়া জামা কাপড় পরে মা বাবা সারদা আর প্রসাদ দাঁড়িয়েছিলেন। তাদের দেখে রমেশ ভীষণ খুশি হয়। মা, বাবা, তোমরা এসো, এসো, ভেতরে এসো। এভাবে বলাতে সারদা আর প্রসাদ খুশি খুশি ভেতরে আসে। রমেশ দরজা বন্ধ করে তাদের দুজনকে সঙ্গে করে নিয়ে ডাইনিং টেবিলের কাছে নিয়ে আসে। কিন্তু তাদের দেখা মাত্রই অনামিকার মুখ হাড়ি হয়ে যায়। এতবার বেল বাজতে শুনে আমার মনে হয়েছিল নয় কাঁচরাওয়ালা নয় কোনো ভিখারি হবে। জানতাম না সেটা আপনারাই হবেন। আমার জলখাবার খাওয়া হয়ে গেছে, আমি যাচ্ছি। একথা বলে অনামিকা সেখান থেকে চলে যায়। কিন্তু সারদা আর প্রসাদকে দেখে দুই বাচ্চাই ভীষণ আনন্দিত হয়। ঠাম্মা, এসো, আমার কাছে বসো। দাদু, এসো, তুমি আমার কাছে বসো। তাদের কথা শুনে সারদা আর প্রসাদ ভীষণ আনন্দিত হয়। ততক্ষণে অনামিকা আবার ডাইনিং টেবিলের কাছে আসে। তারা নিশ্চয়ই নিজেদের বাড়ি থেকে কালকের বাচ্চা ভালো খাবার খেয়ে এসেছে। তোমরা খাও। আর রাম, তুমি জানো তো আমি এখানে কেন এসেছি? একথা শুনে সারদা একটু ভয় পেয়ে, আসলে বৌমা, বাচ্চাদের গরমের ছুটি চলছে কিনা, আমরা কিছুদিন এই নাতিপুতিদেরকে নিয়ে যেতে চাই। নাতি বাবা নাতনির সাথে আমাদের থাকার ইচ্ছে হচ্ছে খুব। একথা শুনে দুই বাচ্চাই ভীষণ আনন্দিত হয়ে ওঠে। আমি রেডি হয়ে যাচ্ছি তাহলে ঠাম্মা। তাহলে আমিও তৈরি হয়ে নিচ্ছি দাদু। একথা বলে বাচ্চারা সেখান থেকে চলে যায়। তারপর ঠাট্টার ছলে অনামিকা বলে, তোমাদের নিজেদের খাবার জন্য কিছু নেই, খাবার জন্য জলটুকুও নেই, কি করে আপনারা বাচ্চাদেরকে নিয়ে যেতে চান? তার উপরে গ্রীষ্মকাল, যে বস্তিতে থাকেন সেখানে জলটুকুও নেই। নিজেরাই কত দিন দিন পরে জামা কাপড় কাচেন, তাহলে বাচ্চাদেরকে কতদিন পরে চান করাবেন? আর ওই তো বলতে গেলে ওই একটাই পাবলিক ট্যাপ। হ্যাঁ বৌমা, আমাদের জলের সমস্যা আছে, কিন্তু ততটাও নয় যেমন ভাবছো। এখানের মতন দুবার স্নান না করতে পারলেও একবার তো তারা নিশ্চয়ই স্নান করবে। দুদিনে একবার জামা কাপড়ও কাচা হবে।
আপনারা নিজেরা কতদিন ধরে স্নান করেননি, নিজেদের জামা কাপড়ও আপনারা ধোননি, দেখুন তো কি পরে আছেন। আর এখানে আমরা নিজেদের কার ধোয়ার জন্য প্রত্যেকদিন 200 লিটার জলের খরচা করি। অনামিকা যখন এভাবে বলছিল তার কথা শুনে রমেশের খুব রাগ হয় আর রেগে মেগে, অনু, তারা আমার মা বাবা, এভাবে তুমি তার অসম্মান করতে পারো না। তাই বুঝি? যখন আমি আমার বাচ্চাদেরকে পাঠাতে চেয়েছিলাম তখন তারা আসেননি, এখন তাদেরকে বলো এখান থেকে চলে যেতে। অনামিকা রেগে মেগে সেখান থেকে চলে যায়। রমেশ দেখে তার মা বাবা খুব মনে কষ্ট পেয়েছে। নিজের মা বাবা হওয়া সত্ত্বেও এই সম্পর্ক আর সম্পর্ক রইল না। বাবা, একবার বাচ্চাদের। মা, অনামিকা যেতে দেবে না, তোমরা এখন চলে যাও। যদি কিছু প্রয়োজন হয় তোমরা আমাকে ফোন করো। এখন এসো মা। রমেশের এভাবে বলাতে সারদা আর প্রসাদ দুঃখিত হয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে হরিশ আর ভাবনা রমেশের কাছে এসে, বাবা, দাদু ঠাকুমা কোথায় গেল? হরিশ জিজ্ঞাসা করছিলই ততক্ষণে অনামিকা এসে পড়ে। ওই দেখ হরিশ, তোর মা আসছে, গিয়ে তাকে জিজ্ঞাসা কর। সেখানে জিজ্ঞাসা করলে তুই একসাথে সব উত্তর পেয়ে যাবি। এ কথা বলে সে দুঃখিত হয়ে সেখান থেকে চলে যায়। বাচ্চারাও বুঝতে পেরে যায় যে তাদের মায়ের কারণেই দাদু দিদা সেখান থেকে দুঃখিত হয়ে চলে গেছেন। পুরো ব্যাপারটা বোঝার পরে হরিশ আর ভাবনাও ভীষণভাবে রেগে যায়। মা, তুমি দাদু দিদাকে এভাবে অপমান করে পাঠিয়ে দিলে। যদি আমরাও তোমাকে এভাবে কোনোদিন অপমান করি তাহলে? যদি এভাবে আমিও কখনো ঠাট্টা করে কথা বলি তাহলে তোমার কেমন লাগবে মা? বাচ্চারা যখন এভাবে রেগেমেগে বলে অনামিকা তাদেরকে কোনো উত্তর দিতে পারে না। ওদিকে সারদা আর প্রসাদ নিজেদের মাটির বাড়িতে ফিরে আসে। তারা সেই বাড়িতেই থাকতো আর মজদুরের কাজ করে তারা নিজেদের জীবিকা চালাতো। দুজনেই দুঃখিত মন নিয়ে বিছানার উপরে গিয়ে বসে। ঈশ্বর আমাদেরকে নিজেদের নাতিপুতির সাথে খেলার ভাগ্যটুকু দিলেন না, কি যে দুর্ভাগ্য। সারদা আর প্রসাদ মনে মনে কষ্ট পাচ্ছিলই ততক্ষণে প্রতিবেশী পার্বতী একটা ঘোড়া নিয়ে সারদার বাড়িতে আসে। সারদা কাকি, ওই পাবলিক ট্যাপে যাচ্ছি, জল আনার জন্য, যাবে নাকি? হ্যাঁ, আসছি পার্বতী। তারপর সেও একটি পাত্র নিয়ে পার্বতীর সাথে পাবলিক ট্যাপে জল আনতে চলে যায়। তারপর বাজারের মাঝে পাবলিক ট্যাপের কাছে গিয়ে সেখানে অপেক্ষা করতে লাগে। তারপর একদিন অনামিকা হাতে জলের পাইপ নিয়ে ফোনে কথা বলছিল। হঠাৎ করে সেই জলের পাইপ থেকে জল আসা বন্ধ হয়ে যায়। মনে হচ্ছে উপরের ট্যাঙ্কে জল শেষ হয়ে গেছে। তারপর গিয়ে সে মোটরটা অন করে দেয়। আধা ঘন্টা হয়ে যায়, তখনও অ্যালার্ম বাজে না, ট্যাঙ্ক ফুলও হয় না। 1 ঘন্টা হয়ে যায়, তখনও ভরে না। যখন কোনো উপায় আর থাকে না তখন সে ভালভটা গিয়ে খুলে দেখতে লাগে। বোর থেকে 1 ফোঁটা জলও আসছিল না। অনামিকা ভীষণ আশ্চর্য হয়ে যায়। এটা কি করে হতে পারে? বোর কিভাবে শুকিয়ে যেতে পারে? তারপর সে রমেশকে ডাকে। রমেশ সেখানে আসার পরে তাকে পুরো ব্যাপারটা খুলে বলে। বোর পুরোপুরিভাবে শুকিয়ে গেছে, তার মানে হলো ওয়াটার সাপ্লায়ারকে ডাকতে হবে। ওয়াটার সাপ্লায়ারকে তাড়াতাড়ি ফোন করো তো। রমেশ ফোনটা তুলে ফোন লাগায়, তারপর অনামিকার কাছে যায়। অনু, তারা বলছে যতই টাকা দাও কিন্তু ওয়াটার সাপ্লাই তারা করবে না। তাহলে এবার কি হবে? একথা হচ্ছিলই ততক্ষণে বাচ্চারা একটি জলের পাত্র নিয়ে মা অনামিকার কাছে যায়। মা, এই কলসিটা নিয়ে তাড়াতাড়ি করে ঠাকুমার ঘরের কাছে পাবলিক ট্যাপের কাছে চলে যাও মা। অন্তত সেখানে 2 দিনে 1 দিন তো জল আসে। যদি কারোর এখন বাথরুম লাগে তাহলে তাড়াতাড়ি জল নিয়ে এসো। একথা বলে হরিশ সেখান থেকে ছুটে পালায়। তা দেখে রমেশ আর ভাবনা হাসতে লাগে। যেহেতু আর কোনো উপায় ছিল না তাই কলসি নিয়ে অনামিকা পাবলিক ট্যাপের কাছে যায়। সেখানে সারদা দাঁড়িয়েছিল। তুমি বৌমা, এখানে কলসি নিয়ে কেন এসেছো? তারপর অনামিকা পুরো ব্যাপারটা সারদাকে খুলে বলে। তাই বুঝি? তাহলে তো খুব অসুবিধার কথা। আমি লাইনে দাঁড়াচ্ছি, তুমি জল নিয়ে যাও। জানি না ওদিকে বাচ্চাদের কতই না কষ্ট হচ্ছে। সারদার একথা বলাতে দেরি না করে তাড়াতাড়ি অনামিকা আগে থেকে সারদার ভরা কলসিটি নিয়ে সেখান থেকে চলে যায়। সেদিনের পর থেকে অনামিকা বুঝতে পারে যে বোরের জলও শুকিয়ে যেতে পারে। তাই যখনই সে জলের ব্যবহার করে খুবই সাবধানতার সাথে করতে শুরু করে, যাতে আর কখনোই এরকম সমস্যার আর সম্মুখীন না তাকে হতে হয়। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে আবার হাজির হব। নমস্কার। ট্যুরিস্ট গাইডের রূপে কাজ করা রমেশ নিজের বিদেশি স্ত্রী অনামিকা আর তার মা সরোজিনীকে নিয়ে বাড়িতে আসে। বাবা রমেশ, এরা কারা? এনারা বিদেশি পর্যটক মা। এনারা ভারতে এসেছে পুরাতন বাড়ি দেখার জন্য। কিছুদিন ধরে আমরা একসাথে ঘুরছি। এনারা চাইছিলেন আমাদের বাড়ি দেখতে, তাই আমি এনাদেরকে সঙ্গে করে নিয়ে এলাম।
বেশ বাবা, এনাদের বসতে বলো, আমি কফি বানিয়ে নিয়ে আসছি। বলে সারদা চলে যায়। অনামিকা, রমেশ, সরোজা তিনজনেই সোফাতে বসে। রাম, নিজের মাকে বলেছ আমাদের ভালোবাসার কথা, আমরা বিয়ে করতে চাই সে কথা জানিয়েছ? সেজন্যই আমরা এখানে এসেছি ওনার সাথে দেখা করতে। হ্যাঁ বাবা রমেশ, নিজের মাকে বলো, ভালো দিন দেখে তোমাদের বিয়ে দিয়ে দিলে আমি তাহলে চলে যাব। আবার যখন বাচ্চা হবে তখন আমি আবার আসব। ওরে বাবা, কি করে বলি, তার উপরে আমার মা তো বিদেশিদেরকে পছন্দই করে না। রমেশ কথা বলছিলই ততক্ষণে সারদা সবার জন্য ট্রেতে করে কফি নিয়ে সেখানে আসে। তারপর সবাই কফি খেতে লাগে। যখন দেখে রমেশ মুখ খুলে কিছুই বলছে না, তখন অনামিকা নিজে থেকে বলে ওঠে, আন্টি, আমি আর রাম একে অপরকে ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই। অনামিকার কথা শুনে সারদা কটকটিয়ে রমেশের দিকে চেয়ে দেখে। রমেশ তো খুব ভয় পেয়ে যায়। হ্যাঁ মা, আমি অনামিকাকে খুব পছন্দ করি। কথা বলাতে সারদা আর কোনো উত্তর দিতে পারে না। ততক্ষণে প্রসাদ পুরোহিত মশাইকে নিয়ে সোজা বাড়ি ঢোকে। সারদা এবার রেগে মেগে দেখে বলে, মনে হচ্ছে তুমি সবকিছু আগে থেকে জানতে। হ্যাঁ সারদা, আমি বলেছিলাম তুমি রাজি হবে। ওহো, তার মানে তুমি আসল ডাইরেক্টর, তাহলে তো বিশেষ করে তোমারই পুজো করতে হয়। কথা বলে সারদা সেখান থেকে চলে যায়। পুরোহিত মশাই পঞ্জিকা দেখে একটা ভালো মুহূর্ত বের করেন। তারপর সেই মুহূর্ত দেখে ধুমধাম করে বিদেশি অনামিকার সাথে দেশি রমেশের বিয়ে হয়। তারপর দেশি শাশুড়িমা আর বিদেশি বৌমার মধ্যে ঘরের ভেতরেই খেলা শুরু হয়। সেদিন প্রায় সকাল ৮টা বাজে। শরীর খুব একটা ভালো না লাগার কারণে সারদা ঘুম থেকে একটু দেরি করে ওঠে। সে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে এসে দেখে বাইরে খুব ধুলো ময়লা, কেউ ঝাঁট দেয়নি, কোথাও জল ছেটানো হয়নি, আলপনাও দেওয়া হয়নি। অনামিকার উপরে সারদা ভীষণ রেগে যায়। অনামিকা, অনামিকা, কোথায় তুমি? বেরিয়ে এসো তো। এভাবে সে চিৎকার করে ডাকে। ওদিকে রান্নাঘরে অনামিকা রান্না করছিল। শাশুড়িমা চিৎকার করে অনামিকাকে যে ডাকছে সেটা সে শুনতে পায়, কিন্তু তার তোয়াক্কা না করে অনামিকা রান্নাঘরে কাজ করতে লাগে। রান্না ছেড়ে সে শাশুড়িমার কাছে যায় না। বলেছিলাম বিদেশি বৌমা এনো না, ভালো মেয়ে খুঁজে দেব, সবই কপাল। একথা ভাবতে ভাবতে সে রান্নাঘরে যায়। দেখে রান্নাঘরে অনামিকা রান্না করছে। হ্যাঁ গো বৌমা, সেই কখন থেকে চিৎকার করছি, তুমি কি কানে শুনতে পাও না? কি হয়েছে মা, আপনার কি চাই? আমি তো আছি, আমাকে বলুন না আপনার কোন জিনিসের প্রয়োজন। আমি বাইরের থেকে কত চিৎকার করলাম। আরে আরে, তাই বুঝি? বলুন না মা, কি হয়েছে? বাইরে এখনো ঝাড় দেওয়া হয়নি, আলপনা দাওনি। কেউ দেখলে কি বলবে যে নতুন বৌমা খুব বড় একটা কুড়ে। আপনি এভাবে চিৎকার করবেন, কুড়ে কুড়ে আমাকে বলবেন, তাহলে বাইরের লোকেরা শুনে আমাকে সবাই কুড়েই তো বলবে। এভাবে আমাকে কেন বলছো? আমি শুধু তোমার মুখের উপরেই নয়, এ কথাটা তোমার মায়ের মুখের উপরেও বলতে পারি। আর অন্যের নাম লাগিয়ে আমার উপরে উল্টোপাল্টা কথা বলো না। দেখুন মা, আমি ওসব কাজ করতে পারবো না। ওই ঝাঁটা দিয়ে ঝাড় দিলে আমার হাত লাল হয়ে যায়, আর ওই আলপনাও দিতে পারবো না। আমার পিঠে আজকাল খুব ব্যথা হচ্ছে। হে ঈশ্বর, বলেছিলাম তোমায় একটা দেশি বৌমা দিও, যে ঘরের সব কাজকর্ম করবে। এরকম বিদেশি বৌমা কপালে জুটুলে এবার দেখো আমার কি পরিস্থিতি। কথা বলে সারদা বাইরে বেরিয়ে আসে। তারপর ঝাড় দিয়ে সেখানে আলপনা দিতে লাগে। ঠিক সেই সময় রমেশ হেঁটে হেঁটে বাড়ি ফিরে আসে। দেখে মা আলপনা দিচ্ছে। মা, তুমি এখানে দাঁড়িয়ে আলপনা দিচ্ছ, তোমার বৌমা কোথায়? আমার বৌমা যেমন তেমন বৌমা নয়, বিদেশি বৌমা। এভাবে বলাতে রমেশ আর কোনো উত্তর না দিয়ে মনে মনে ভাবতে লাগে, স্বদেশি শাশুড়ি বিদেশি বৌমা, এদের মধ্যেকালে ঢুকলে আমি কোনো দেশেরই আর থাকবো না। মাথা ব্যথা ছাড়া কিছুই নয়। যাই বাবা, নিজের কাজ করি। এরকমটা ভেবে সেখান থেকে সে চলে যায়। এভাবেই দিন কাটছিল। একদিন সারদা কুয়ো থেকে জল তুলছিল। ঠিক সেই সময় অনামিকা কুয়োর কাছে যায়। মা, আপনার জল কেন চাই? জামা কাপড় কাচার জন্য বৌমা, তুমি গিয়ে বিছানায় বসোগে। না না মা, আমিও জামা কাপড় কাচতে চাই। বলুন না কি করে কাচতে হয়? ওখানে ওয়াশিং পাউডার রাখা আছে, গিয়ে নিয়ে এসো। এভাবে বলে সে মাটির উনুনটার দিকে দেখায়। সে সেখানে গিয়ে পুরো ছাই নিয়ে এসে যেখানে জল রাখা ছিল তার মধ্যে ফেলে দেয়। সারা জল একদম ঘোলা হয়ে যায়। তা দেখে সারদা ভীষণ রেগে যায়। অনামিকা হাসতে লাগে।
সারদা কোনো উত্তর না দিয়ে সেই জল ফেলে আবার থেকে কুয়ো থেকে জল তুলে সেই বালতিগুলোকে ভরে। অনামিকা আবার হাসতে লাগে। আবার উনুনের কাছে গিয়ে ছাই নিয়ে এসে বালতিতে ঢালবেই কি সারদা ব্যাপারটা দেখে ফেলে। সারদা বলে ওঠে, না না বৌমা, আমি জামা কাপড় কেচে নেব, তোমাকে আমি পরে ডাকবো। এভাবে বলাতেই অনামিকা কোনো উত্তর না দিয়ে তাড়াতাড়ি করে ওই ছাইগুলো নিয়ে গিয়ে আবার জলের বালতিতে ফেলে দেয়। সারদা সেই জল আবার ফেলে, আবার কুয়ো থেকে নতুন জল ভরে। তারপর একদিন, অনামিকা, চলো চাষের জমির দিকে যাব। চাষের জমির দিকে কেন মা? আমি বললে বুঝবে না, নিজের চোখেই দেখে নিও। আচ্ছা মা, কি করে যাব? গরুর গাড়িতে করে বৌমা। একথা বলা মাত্রই প্রসাদ একটি গরুর গাড়ি নিয়ে আসে। সারদা আর অনামিকা গিয়ে গরুর গাড়িতে বসে পড়ে, হাতে একটা ছড়ি নিয়ে। গরুর গাড়িটি এবার ধীরে ধীরে এগিয়ে যেতে লাগে। একটু দূরে যাওয়ার পরেই পঞ্চায়েত বাবুর স্ত্রী সুলোচনার চিৎকারের আওয়াজ শোনা যায়। হে ভগবান, কেউ আছে কি? কেউ সাহায্য করো, আমার ছেলে কুয়োর মধ্যে পড়ে গেছে, কেউ আমাকে সাহায্য করো। এভাবে সুলোচনা চিৎকার করছিল। তার চিৎকার শুনে প্রসাদ নিজের গরুর গাড়িটি থামায়। চিৎকার শুনে সবাই কুয়োর দিকে ছুটে যাচ্ছিল। সারদা, প্রসাদ, অনামিকা তারাও গরুর গাড়ি থেকে নেমে কুয়োর দিকে যেতে লাগে। কুয়োর ভেতরে একটি বাচ্চা মেয়ে ডুবে যাচ্ছিল। হে ঈশ্বর, কেউ আমার মেয়েকে বাঁচাও, কেউ বাঁচাও। যার কুয়োর নিয়ে জ্ঞান আছে সেই বাচ্চাটিকে বাঁচাতে পারবে। এভাবে সে বলে। তার কথা শুনে অনামিকা একটু চিন্তায় পড়ে যায়। ওদিকে জলের ভেতরে বাচ্চাটি পড়েছিল, সে সাহায্যের জন্য চিৎকার করতে লাগে। সুলোচনা সেখানে উপস্থিত সবার কাছে গিয়ে বাচ্চাটিকে বাঁচাবার জন্য ভিক্ষে করতে লাগে। মা, বাচ্চাটিকে বাঁচাবার জন্য কেউ এগিয়ে যাচ্ছে না কেন? তখন সারদা ওই কুয়োর একটা গল্প বলে। তাই জন্য কেউ ওই কুয়ো থেকে কিছু বের করতে যায় না, যে যাবে সেই নষ্ট হয়ে যাবে। ননসেন্স, এই সব শুধু গল্প। একথা বলে হঠাৎ করে সেই কুয়োতে ঝাঁপ দেয় অনামিকা। তা দেখে সকলেই অবাক হয়ে যায়। সকলে এটা নিয়ে চিন্তা করতে লাগে যে এবার অনামিকার কি হবে। কিছুক্ষণের মধ্যেই অনামিকা যে কুয়োর মধ্যে ঝাঁপিয়েছিল সে সুলোচনার মেয়েকে নিয়ে বেরিয়ে আসে। মেয়েটিকে আগে একটি জায়গায় শোয়ানো হয়, তারপর পেট টিপে জল বের করতে লাগে। তার সাথে সাথে মুখে অক্সিজেনও দেয়। সারদা তার পা ঘষে গরম করতে লাগে, আর সুলোচনা তার হাত ঘষে গরম করে। তারপর কিছুক্ষণ পরে সুলোচনার মেয়ে নিজের জ্ঞান ফিরে পায়। এখন কেমন লাগছে? একটু ভালো লাগছে মাসি। দেখুন, আপনারা সব পুরুষেরা কারোর স্বামী, কারোর বাবা, কারো ভাই, সবারই কিছু না কিছু একটা সম্পর্ক আছেই। মৃত্যুর ভয়ে আপনারা কেউ এই বাচ্চাটিকে কুয়ো থেকে তুলতে গেলেন না। একবার ভেবে দেখুন আপনারা কেমন। এভাবে বলাতে সেখানে যত লোকেরা উপস্থিত ছিল কিছু না বলেই সেখান থেকে চলে যায়। তারপর সারদা অনামিকা গরুর গাড়িতে করে চাষের জমির দিকে চলে যায়। সারদা অনামিকাকে নিজের চাষের জমি দেখায় আর সেই জমির বিবরণও দেয়। ওদিকে পঞ্চায়েত বাবু নিজের স্ত্রী সুলোচনার মুখে জানতে পারে কিভাবে বাচ্চাটিকে বাঁচানো হয়েছে। শোনা মাত্রই পঞ্চায়েত বাবু দেরি না করে সারদার বাড়িতে চলে আসে এবং বাড়ির বাইরে দাঁড়িয়ে পড়ে। বিদেশি বৌমা অনামিকা, তোমার অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার মেয়েকে দ্বিতীয় জীবন দিয়েছ, আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। আমি এসব কথার খুব একটা মানে বুঝি না। আমি শুধু চাই যেন সবাই সুখে থাকে। বিদেশি হওয়া সত্ত্বেও জীবনের অনেক মূল্য বোঝো তুমি। রমেশ, খুব ভাগ্যবান তুমি। একথা বলে সেখান থেকে তিনি চলে যান। নিজের বিদেশি বৌমার এত সুনাম করে গেলেন পঞ্চায়েত বাবু, তা দেখে সারদা ভীষণ আনন্দিত হয়। তা দেখে সারদার মধ্যে এবার একটু একটু করে পরিবর্তন আসে। বিদেশি বৌমা বিদেশি হাবভাব ছেড়ে এবার দেশি কাজ করছে, আর সে যদি পুরোপুরিভাবে দেশি হয়ে যায় কতই না ভালো হবে। এরকম কথা সারদা ভাবে, আর একথা ভেবে সে মনে মনেও খুব আনন্দিত হয়। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে আবার আমরা হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।